আসসালামু আলাইকুম। ক্লাস ভেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নিবির সরওয়ার ধ্রুব। আজকে আমরা তৃতীয় অধ্যায় পড়ব, ঠিক আছে? তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি। তো চলো শুরু করি। দেখো, সংখ্যা পদ্ধতি কাকে বলে? এই জিনিসটা জানার আগে আমাদেরকে একটু ফান্ডামেন্টাল জিনিসগুলো জানতে হবে, যে সংখ্যা পদ্ধতি কীভাবে তৈরি হইল, ঠিক আছে? কী কী নিয়ে গঠিত। তো কী কী নিয়ে গঠিত? সংখ্যা পদ্ধতির যে ফার্স্ট কম্পোনেন্ট সেটা কি? সেটা হচ্ছে আমাদের ডিজিট, ঠিক আছে? ডিজিট বা অঙ্ক। প্রথমে আমাদের কি জানতে হবে? ডিজিট বা অঙ্ক কাকে বলে। দেখো, সংখ্যা তৈরির যে ক্ষুদ্রতম প্রতীক তার নাম হচ্ছে অঙ্ক বা ডিজিট। একটা সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীকটার নাম কি? একটা অঙ্ক বা ডিজিট। যেমন ধরো, তুমি আজ পর্যন্ত যে সংখ্যাগুলা নিয়ে ডিল করছো, সেই সংখ্যাগুলা ধরো তুমি লিখছো 30,303। এই যে একটা সংখ্যা লিখছো, এখানে তুমি কি ইউজ করছো? এই যে একটা সিম্বল, একটা চিহ্ন, তাই না? এই যে এটা 3, এটাকে আমরা 3 হিসাবে চিনি, এটাকে আমরা 0 হিসাবে চিনি। এগুলা কি? এগুলো থেকে একটা সিম্বল। এটা আমাদের কাছে 0 নামে পরিচিত, এটা আমরা 3 নামে চিনি, এটা আমরা 1 নামে চিনি, এটা আমরা 9 নামে চিনি। এগুলো আসলে কি? এগুলো এক একটা সিম্বল বা এক একটা প্রতীক। এই প্রতীকটাকে আমরা একটা নাম দিয়ে চিনি। এই প্রতীকটাকে আমরা কী নামে চিনি? 9। এই প্রতীকটাকে আমরা কী নামে চিনি? 1। এই প্রতীকটাকে আমরা কী নামে চিনি? 8। এই প্রতীকটাকে আমরা কী নামে চিনি? 7। তাহলে এই প্রতীকগুলা দিয়ে, এই যে প্রতীকগুলা দিয়ে আমরা একটা নাম্বারকে চিনি, সেই প্রতীকগুলোর নাম হচ্ছে ডিজিট বা অঙ্ক। তাহলে ডিজিট বা অঙ্ক কি? জাস্ট একটা প্রতীক। এই প্রতীকগুলা দিয়ে আমরা কি করি? আমরা একটা নাম্বারকে চিনি, ঠিক আছে? ডিজিট বা অঙ্ক কি? একটা প্রতীক, যেই প্রতীক দিয়ে আমরা একটা নাম্বারকে চিনি। এখন দেখো, সংখ্যাটা তাহলে কি? সংখ্যা কি? সংখ্যা হচ্ছে একটা উপাদান, যা কোনো কিছু গণনা করা যায়, কোনো কিছু পরিমাপ করা যায়, কোনো কিছু মাপা যায়। অর্থাৎ আমি বলতে পারি যে আমার মান্থলি ইনকাম এত টাকা, তাই না? ধরো কোনো একজন মানুষ আছে যে হচ্ছে রহিম। ধরো রহিমের বাবার মান্থলি ইনকাম হচ্ছে কত? রহিমের বাবার মান্থলি ইনকাম আমি বললাম 50,000 টাকা। তাহলে এই যে 50,000, এটা কি একটা সংখ্যা? এটা কি মাপতেছে? রহিমের বাবার বেতন মাপতেছে। আবার আমরা বললাম যে আমরা এই যে আজকে লাইভ ক্লাসটা নিব, এটা ধরো অ্যারাউন্ড 30 মিনিটের একটা ক্লাস হবে। তাহলে এই যে 30টা কি মাপতেছে? লাইভ ক্লাসের দৈর্ঘ্যটা মাপতেছে, ঠিক আছে? ধরো আমরা বললাম আজকে একটা লাইভ ক্লাস নিব, যেটা 30 মিনিটের একটা লাইভ ক্লাস হবে। আবার আমরা বললাম আমরা আইসিটির আজকে কি পড়তেছি? 3 নম্বর অধ্যায়টা পড়তেছি, যে 3। তাহলে এটা কি? এটা হচ্ছে একটা সংখ্যা, যেই সংখ্যা দিয়ে আমরা কোনো কিছু মাপতে পারি, কোনো কিছু বুঝতে পারি, কোনো কিছু পরিমাপ করতে পারি, গণনা করতে পারি, গুনতে পারি, ঠিক আছে? তাহলে সংখ্যা পদ্ধতিটা কি? বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করে, অর্থাৎ বিভিন্ন ডিজিট ব্যবহার করে। সাংকেতিক চিহ্ন বা প্রতীক মানে কি? ডিজিট বা অঙ্ক। তাহলে বিভিন্ন ডিজিট ব্যবহার করে সংখ্যাকে গণনা করা এবং প্রকাশ করার যে পদ্ধতি, তার নাম কি? বিভিন্ন অঙ্ককে গণনা বা প্রকাশ করার যে পদ্ধতি ডিজিট ব্যবহার করে, তার নামই হচ্ছে আসলে সংখ্যা পদ্ধতি। ক্লিয়ার? তাহলে আমরা সংখ্যা কাকে বলে, অঙ্ক কাকে বলে এবং সংখ্যা পদ্ধতি কাকে বলে, এতটুকু আশা করি বুঝতে পারছি। তাহলে চলো আমরা পরের স্লাইডে দেখি কি বলা হয়েছে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতি বেসিক্যালি 2 প্রকার। কি কি? একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম, একটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম কত প্রকার? 2 প্রকার। একটা কি? পজিশনাল নাম্বার সিস্টেম, একটা নন পজিশনাল নাম্বার সিস্টেম। তো পজিশনাল নাম্বার সিস্টেম কি? বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। নন পজিশনাল নাম্বার সিস্টেম কি? নন পজিশনাল নাম্বার সিস্টেম যেমন মনে করো রোমান নাম্বার সিস্টেম। বিষয়টা আসলে কেমন? কেন রোমানটা নন পজিশনাল আর কেন এটা পজিশনাল, সেটা তো আমাদের জানতে হবে। তার আগে আমরা চলো জানি যে পজিশনাল আর নন পজিশনালের ডেফিনেশনটা কি আসলে। পজিশনাল কখন বলবো, নন পজিশনাল কখন বলবো? দেখো, নন পজিশনাল বা এটার আরেকটা নাম আছে সমষ্টিগত সংখ্যা পদ্ধতি। এটা মানে কি? যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহের অবস্থানের উপর নির্ভর করে না। কিসের উপর? অবস্থানের উপর নির্ভর করে না, তাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? তাহলে কি হবে? সংখ্যার মানটা অবস্থানের উপর নির্ভর করবে না। তাহলে পজিশনাল কি হবে? সংখ্যার মান যদি অবস্থানের উপর নির্ভর করে, তাহলে সেটা কি হবে? পজিশনাল সংখ্যা পদ্ধতি। সংখ্যার মান অবস্থানের উপর নির্ভর না করলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, সংখ্যার মান অবস্থানের উপর নির্ভর করলে পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল পদ্ধতির উদাহরণ হতে পারে হায়ারোগ্লিফিক্স, মায়ান, রোমান, টালি, এসব কিছু কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ। আবার পজিশনাল সংখ্যার পদ্ধতির উদাহরণ কি? দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এগুলো হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ। তো এই যে আমাদের সংখ্যা পদ্ধতিগুলো আছে নন পজিশনাল অ্যান্ড পজিশনাল, বেসিক ডিফারেন্সটা কি? নন পজিশনাল অবস্থানের উপর নির্ভর করবে না, পজিশনাল অবস্থানের উপর নির্ভর করবে। এখন বিষয়টা কেমন? বা অবস্থানের উপর নির্ভর করে বা করে না বলতে আসলে কি বোঝাই? চলো আমরা একটা এক্সারসাইজ বুকে যাই। দেখো, আমি তোমাকে বললাম যে আমার কাছে হচ্ছে মনে করো 708 টাকা আছে, 708 টাকা আছে। আমরা আরেকটু বেটার একটা নাম্বার নেই, ঠিক আছে? আমার কাছে আমি বললাম 767 টাকা আছে আমার কাছে। তাহলে এই যে দেখো, এখানে একটা নাম্বার আছে, ঠিক আছে? এই নাম্বারটার মধ্যে এই যে 7, এর ভ্যালু কত আসলে? এর ভ্যালু তো 7ই,
তাই না? কারণ এটা একক স্থানীয় অঙ্ক। আমরা এটা কিন্তু আইসিটি থেকে আমরা পড়ি নাই, বাট ছোটোবেলা আমরা পড়ে আসছি। কি পড়ে আসছি? স্থানীয় মান, একক, দশক, শতক, সহস্র, এইভাবে পড়ে আসছি। তো আমরা কি পড়ছি? এটা হচ্ছে আমাদের একক স্থানীয় মান, এটা হচ্ছে আমাদের কি দশকের স্থানীয় মান, এটা হচ্ছে আমাদের কি শতকের স্থানীয় মান। তাহলে এই যে একক, দশক, শতক স্থানীয় মানগুলো পড়ছি না? এবং আমরা ছোটোবেলায় কী পড়ছিলাম? একক স্থানীয় মানের অঙ্ককে আমরা 1 দিয়ে গুণ করে তার স্থানীয় মানটা বের করি 7। দশক স্থানীয় মানের অঙ্কটাকে আমরা 6 × 10 দিয়ে গুণ করে তার স্থানীয় মান বের করি 60। শতক স্থানীয় মানের অঙ্কটাকে আমরা 100 দিয়ে বা 100 দিয়ে গুণ করি এবং তার মানটা আমরা পাই 700। পরে এই তিনটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা আবার আগের নাম্বারটা ফেরত পাই 707। তাহলে এই যে স্থানীয় মান, দেখো এখানেও আমার একটা 7 ছিল, এখানেও একটা 7 ছিল, বাট এই 7-এর মান কত? এই 7-এর মান কিন্তু 7, কিন্তু এই যে 7টা ছিল তার মান কিন্তু 700। তাহলে দুইটাই 7, দুইটাতেই আমরা সেম প্রতীক ইউজ করছি। এগুলা কি এক একটা প্রতীক, এক একটা ডিজিট মানে কি এক একটা প্রতীক, দুইটা জায়গায় আমরা একই প্রতীক ইউজ করছি 7। বাট এই 7-এর মান একবার হয়েছে 7, আরেকবার হয়েছে 700। তাহলে কিভাবে এই মানটা চেঞ্জ হইলো? মানটা চেঞ্জ হলো কারণ একবার 7টা ছিল এককের ঘরে, আরেকবার 7টা ছিল শতকের ঘরে। তার মানে তার অবস্থান পরিবর্তনের সাথে তার মানের একটা চেঞ্জ আসছে, তাই না? অবস্থানের সাথে মানের একটা পরিবর্তন আসছে। এই বিষয়টাকেই আমরা বলি পজিশনাল নাম্বার সিস্টেম বা অবস্থানগত সংখ্যা পদ্ধতি, বা আমাদের কি যে নর্মাল সংখ্যা পদ্ধতিটা আমরা চিনি আর কি, পজিশনাল নাম্বার সিস্টেম বা অবস্থানগত সংখ্যা পদ্ধতি। তাহলে নন পজিশনাল নাম্বার সিস্টেমটা দেখতে কেমন? চলো আমি মনে করো তোমাকে বললাম যে IV এটা একটা সংখ্যা, আবার আমি তোমাকে বললাম VI এটা একটা সংখ্যা। দেখো তো এইখানে প্রথম সংখ্যাটাতে আমার আইটা কোথায় আছে? V এর পরে আছে। V মানে কি? V মানে আমরা জানি 5, I মানে কত? 1। এই আইটা বা 1 সংখ্যাটা 5-এর পরে আছে, তার মান কিন্তু 1ই আছে। আবার এই জায়গায় V এর মান কত? এই জায়গায় V এর মান 5 এবং এই জায়গায় I এর মান কত? I এর মান কিন্তু 1। তাহলে দেখো I একবার V এর আগে আছে, তার মান 1ই আছে, আরেকবার I V এর পরে আছে, তার মানটাও কিন্তু 1ই আছে। তাহলে I এর পজিশন V এর আগে বা পরে হওয়ার কারণে মানের কি কোনো পরিবর্তন আসছে? আসে নাই। বাট এখানে চিন্তা করো 6-এর আগে, অর্থাৎ প্রথমে 7 থাকার কারণে তার মান ছিল 7 এবং পরে শতকের ঘরে 7 থাকার কারণে তার মান হয়ে গেছিলো 700। তাহলে এখানে পজিশন যখন চেঞ্জ হয়েছে মান কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বাট এখানে পজিশন চেঞ্জ হওয়ার সাথে তার মান কি পরিবর্তন আসছে? তার মানের কোনো পরিবর্তন আসে নাই। তার মানে এই সংখ্যা পদ্ধতিটা কি? এই সংখ্যা পদ্ধতিটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আশা করি আমরা সবাই বিষয়টাতে ক্লিয়ার হইতে পারছি। এখন আমরা তারপরে কি দেখব? তারপরে আমরা একটু দেখব স্থানীয় মান। স্থানীয় মান কাকে বলে? কোনো সংখ্যা পদ্ধতিতে একটি সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহ তার অবস্থানের জন্য যে নতুন একটা সংখ্যা প্রকাশ করে তার নাম কি? তার নাম হচ্ছে ওই অঙ্কটার স্থানীয় মান। স্থানীয় মান কার হয়? অঙ্কের। এবং স্থানীয় মান দিয়ে কি তৈরি হয়? একটা সংখ্যা তৈরি হয়। বিষয়টা কেমন? এই যে আমি একটু আগে বললাম 767 একটা নাম্বার, এইটা কি 7 ছিল আমাদের এককের স্থান, তাহলে 7 × 1 এটা দিয়ে কি হইল? সংখ্যাটা তৈরি হইলো 7। তাহলে এখানে আমি কাকে নিচ্ছি? এখানে আমি নিচ্ছি অঙ্কটাকে বা ডিজিটটাকে, এবং এখানে কাকে লিখতেছি? এখানে লিখতেছি সংখ্যাটাকে। অর্থাৎ একটা অঙ্ক তার স্থানীয় মানের সাথে গুণ হয়ে একটা পূর্ণ সংখ্যা তৈরি করে। এই যে 6 একটা অঙ্ক, এই 6 অঙ্কটা তার স্থানীয় মান কত? দশক বা 10-এর সাথে গুণ হয়ে পূর্ণ সংখ্যা 60 তৈরি করছে। মানে এই যে 6 আছে, এই 6-এর মান কি এখানে 6 না? কারণ এটা তো একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি, এবং পজিশনাল সংখ্যা পদ্ধতিতে সে দশকের ঘরে থাকার কারণে তার মান 6 না, তার মান কত? 60 বা 60। তাহলে তার সংখ্যাটা কত আসলে? সে সংখ্যাটা 60, সে কিন্তু 6 না। 6 কি? সে অঙ্ক হিসাবে সে 6, সংখ্যা হিসাবে সে কত? 60। আবার এই যে 7-এর মান কি 7? সে শতকের ঘরে আছে, তাকে আমরা 100 দিয়ে গুণ করে সংখ্যা কত তার? 700। তাহলে এই যে আমরা এগুলা কি? এগুলো হচ্ছে অঙ্কগুলা। 7 একটা অঙ্ক, 6 একটা অঙ্ক, 7 একটা অঙ্ক, অঙ্ক হিসাবে সে কিন্তু 7, বাট এই 7টা শতকের স্থানে থাকার কারণে সে যে সংখ্যাটা প্রকাশ করতেছে তার মান কি? 700। এটাই হচ্ছে স্থানীয় মান। যে কোনো সংখ্যা পদ্ধতিতে অবশ্যই পজিশনাল সংখ্যা পদ্ধতি দিতে হবে, কারণ নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে তো স্থানীয় মান কোনো ম্যাটারই করে না। তো পজিশনাল সংখ্যা পদ্ধতিতে একটি সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলো তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে, তার অবস্থানের জন্য একক, দশক, শতক অবস্থানের জন্য যে অঙ্ক প্রকাশ করে, যে সংখ্যা প্রকাশ করে, তাকে ওই অঙ্কটার স্থানীয় মান বলা হয়। এই 7-এর স্থানীয় মান বলা হয়। 7 কি একটা অঙ্ক, এই অঙ্কের স্থানীয় মান কত? 700। 6 একটা অঙ্ক, দশকের ঘরের অঙ্ক, তার স্থানীয় মান কত? 60। 7 একটা অঙ্ক, তার স্থানীয় মান কত? এককের ঘরে 7। ক্লিয়ার? ওকে, পরের স্লাইডে যাই। দেখো এখানে আমাদের
রেডিক্স পয়েন্টের একটা বিষয় আছে। কি আছে? রেডিক্স পয়েন্টের একটা বিষয় আছে। রেডিক্স পয়েন্ট কি? আসলে আমাদের যখন আমরা দেখো এতদিন আমরা শিখে আসছি, মনে করো একটা দশমিক সংখ্যা, আমরা ধরো লিখলাম যে 7, আমরা একটু আগে যেটা লিখছিলাম 767 পয়েন্ট ধরো 77, এই একটা নাম্বার আমি লিখলাম। এখন এই নাম্বারের নিচে পয়েন্টটা বসাইছি, এই পয়েন্টটাকে আমরা কি বলি? দশমিক বিন্দু বলি। কীভাবে পড়ি? 767.77 বা 767.77। তাহলে আমরা এটাকে বাংলায় বললে দশমিক বিন্দু বলি, ইংরেজিতে বলে পয়েন্ট বলি। এখন এই পয়েন্টটা বা এই দশমিক বিন্দুটার আসল নাম দশমিক না, এটার নাম আসলে কি? এটার নাম হচ্ছে আসলে রেডিক্স পয়েন্ট। কি নাম? রেডিক্স পয়েন্ট। যে কোনো সংখ্যা পদ্ধতিতে যখন এরকম একটা পয়েন্ট আসে, ডট আসে, এটার নাম কি? এটার নাম রেডিক্স পয়েন্ট। এই রেডিক্স পয়েন্টটা কি করে? রেডিক্স পয়েন্টের বাম দিকে যত সংখ্যা আছে এই সংখ্যাগুলোকে আমরা বলি পূর্ণ সংখ্যা বা পূর্ণ অংশ, এবং রেডিক্স পয়েন্টের ডান দিকের যে পার্টটা থাকে এটা হচ্ছে ফ্র্যাকশনাল নাম্বার বা ফ্র্যাকশনাল অংশ, ঠিক আছে? ভগ্নাংশ। এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে পূর্ণ সংখ্যার ভগ্নাংশ। ক্লিয়ার? তো রেডিক্স পয়েন্ট কি করে? একটা সংখ্যার মধ্যে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ অংশকে পৃথক করে। রেডিক্স পয়েন্ট কি করে? একটা সংখ্যার পূর্ণ অংশ এবং ভগ্নাংশকে পৃথক করতে পারে। তো এই যে রেডিক্স পয়েন্ট, এই রেডিক্স পয়েন্টটা কি করলো? সংখ্যাকে দুই ভাগে ভাগ করলো, পূর্ণ অংশ এবং ভগ্নাংশ। আচ্ছা, তোমরা এখন বলবা যে এতদিন তো দশমিক বিন্দু জানতাম, রেডিক্স পয়েন্ট জানার কি দরকার? আসলে আমরা এখন দেখব মাল্টিপল সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। যখন আমরা মাল্টিপল সংখ্যা পদ্ধতি নিয়ে ডিল করব, তখন এটা আসলে নামটা দশমিক কিভাবে আসলো? এই যে রেডিক্স পয়েন্ট, আমরা নর্মাল দৈনন্দিন জীবনে যে সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করি সেটা হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তো এই 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা পদ্ধতি, এই দশমিক সংখ্যা পদ্ধতির রেডিক্স পয়েন্টটাকে বলতে বলতে এটা রেডিক্স পয়েন্ট থেকে দশমিক পয়েন্ট হয়ে গেছে। অর্থাৎ 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির রেডিক্স পয়েন্টটাকে আমরা দশমিক বিন্দু বলি। বাইনারির রেডিক্স পয়েন্টটাকে তো আমরা দশমিক বিন্দু বলতে পারবো না, তাহলে বাইনারিতে গিয়ে কিন্তু আমাকে রেডিক্স পয়েন্টই বলতে হবে। হেক্সাডেসিমালে গিয়ে আমাকে রেডিক্স পয়েন্টই বলতে হবে। অক্টালে গিয়ে আমাকে রেডিক্স পয়েন্টই বলতে হবে। বুঝতে পারছো? তাহলে আমরা এখন থেকে এটা প্র্যাকটিস করব। দিস ইজ রেডিক্স পয়েন্ট, এমন একটা পয়েন্ট যে পয়েন্টটা একটা সংখ্যার পূর্ণ অংশ এবং ফ্র্যাকশনাল অংশকে পৃথক করতে পারে। ক্লিয়ার? এখন এখানে আরও কিছু কথা আছে। এমএসডি, এলএসডি, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, এগুলা কি? যে কোনো সংখ্যা যখন আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে কিন্তু কথা বলতেছি, তাহলে যে কোনো পজিশনাল সংখ্যা যখন আমরা যত বাম দিকে আসি তার স্থানীয় মান তত বাড়ে না। তার স্থানীয় মান কী হয়? এর স্থানীয় মান একক, এর স্থানীয় মান দশক, এর স্থানীয় মান শতক। তাহলে যত বাম দিকে আসি তার স্থানীয় মান বাড়তে থাকে, একক, দশক, শতক, সহস্র, এভাবে স্থানীয় মান বাড়তে থাকে। এবং যত ডান দিকে যাই তার মান কী হয়? কমতে থাকে। আমি যদি লিখি 0.1, তার মানে কি 1/10, অর্থাৎ 1কে 10 ভাগের 1 ভাগ। আমি যদি লিখি 0.01, তার মানে কত? 1/100, তার মানে 100 ভাগের 1 ভাগ। আমি যদি লিখি 0.001, তার মানে কত? 1/1000, তার মানে 1000 ভাগের 1 ভাগ। এখন আমাকে বলো তো 10 ভাগের 1 ভাগ বড় হবে নাকি 100 ভাগের 1 ভাগ বড় হবে? অবশ্যই 10 ভাগের 1 ভাগ। আবার ওই 100 ভাগের 1 ভাগ থেকে 1000 ভাগের 1 ভাগ আরও ছোট, তাহলে 10 ভাগের 1 ভাগ বড়, তার থেকে 100 ভাগের 1 ভাগ ছোট, তার থেকে 1000 ভাগের 1 ভাগ আরও ছোট। তাহলে দশমিকের পরে যত ডানে যাব তত কী হবে? সংখ্যার মানটা কমতে থাকবে, ছোট হইতে থাকবে সংখ্যাটা। তার কারণে সব থেকে ডানের ডিজিটটাকে আমরা বলি লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। সব থেকে ডানের ডিজিটটাকে আমরা কি বলি? লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। এবং সব থেকে বামের ডিজিটটাকে আমরা বলি মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, কারণ ওর স্থানীয় মান সব থেকে বেশি। ওই অঙ্কটার সব থেকে বাম পাশে যে অঙ্কটা থাকবে সেই অঙ্কটার স্থানীয় মানটা হবে অনেক বড়, তাই না? আমি যদি এরকম করে লিখি 1 2 3 4 5, এখানে দেখো অঙ্ক হিসাবে 5 সবচাইতে বড়, 1 সবচাইতে ছোট, কিন্তু স্থানীয় মান হিসেবে 5-এর স্থানীয় মান কত? 5। কিন্তু 1-এর স্থানীয় মান কত? 1 2 3 4 5। তাহলে 1-এর স্থানীয় মান হচ্ছে 1 ইন্টু 1-এর পরে 5টা শূন্য, কারণ 5 নম্বর পজিশনে আছে, তাই না? 1 2 3 4 5, 5টা শূন্য। তাহলে 1-এর স্থানীয় মান কত আসলে? একক স্থানীয় মান হচ্ছে একক, দশক, শতক, হাজার, উজুত। 1-এর স্থানীয় মান কত? 10,000। 1-এর স্থানীয় মান কত? 10,000। 1-এর স্থানীয় মান হচ্ছে 10,000। তাহলে 1 সংখ্যাটা আসলে 10,000কে প্রকাশ করতেছে। 1-এর অঙ্কটা এই সংখ্যায় থাকা অবস্থায় 1 কত প্রকাশ করতেছে? 10,000। আর 5 প্রকাশ করতেছে শুধুই 5। তার মানে যত বামে আসবো স্থানীয় মান তত বাড়তে থাকবে। এই জন্য সর্ববামের ডিজিটটাকে আমরা বলবো মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট বা সবথেকে গুরুত্বপূর্ণ সংখ্যা, এবং সবথেকে ডানের অঙ্কটাকে আমরা বলবো লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট বা সবথেকে কম গুরুত্বপূর্ণ সংখ্যা। ক্লিয়ার? ওকে, এখন আমরা চলে আসি সংখ্যা পদ্ধতির ভিত্তি। আচ্ছা, আমরা আমাদের যে সংখ্যা পদ্ধতি দেখতেছি, এই যে পজিশনাল সংখ্যা পদ্ধতি, এটা আমরা দেখছিলাম কি? দেখো, পজিশনাল সংখ্যা পদ্ধতি হতে পারে 4টা, ঠিক আছে? বাইনারি, অক্টাল, ডেসিমাল অ্যান্ড হেক্সাডেসিমাল। এখন আমরা কি দেখব? এই ভিত্তি দেখব। ভিত্তিটা আসলে কি? আমরা যে কোনো একটা সংখ্যা পদ্ধতি যেই কয়টা অঙ্ক নিয়ে তৈরি হয় বা যেই কয়টা ডিজিট নিয়ে তৈরি হয়, ওই সংখ্যাটাকে বলা হয় তার ভিত্তি। একটা সংখ্যা পদ্ধতি যতগুলো ডিজিট নিয়ে তৈরি,
তার টোটাল নাম্বারটাকে বলা হয় সংখ্যা পদ্ধতির ভিত্তি। তাহলে ভিত্তি কাকে বলে? ভিত্তি কাকে বলে? ভিত্তি বলে হচ্ছে টোটাল নাম্বার অফ ডিজিটস। ভিত্তি কাকে বলে? ভিত্তি বলা হয় হচ্ছে টোটাল নাম্বার অফ ডিজিটস। ভিত্তি বলা হয় কাকে? টোটাল নাম্বার অফ ডিজিটস ইন এ নাম্বার সিস্টেম। একটা নাম্বার সিস্টেমের ভিতরে টোটাল নাম্বার অফ ডিজিটসকেই বলা হয় ওই নাম্বার সিস্টেমের ভিত্তি। ভিত্তি কাকে বলে? টোটাল নাম্বার অফ ডিজিটস ইন এ নাম্বার সিস্টেম। একটা নাম্বার সিস্টেমের ভিতরে, একটা সংখ্যা পদ্ধতির ভিতরে মোট কতগুলো ডিজিট আছে এর সংখ্যাটাকে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বলে। ক্লিয়ার? ওকে, তো আমাদের যে দশমিক সংখ্যা পদ্ধতি বা যেই সংখ্যা পদ্ধতিটা আমরা রেগুলারলি ইউজ করি, এই সংখ্যা পদ্ধতিতে আসলে 10টা নাম্বার আছে। কি কি? 0 1 2 3 4 5 6 7 8 9, এই যে 10টা নাম্বার আছে, এই 10টা ডিজিট আছে। 10টা ডিজিটের কারণে এই সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? 10। দেখো 10টা ডিজিট আছে, কিন্তু এখানে কিন্তু 10 নাই। কেন 10 নাই? কারণ হচ্ছে এই যে 0 দিয়ে আসলে 10টা, মানে 10টা ডিজিট হয়েছে। 1 থেকে 9 পর্যন্ত 9টা ডিজিট বা 9টা অঙ্ক, এবং 0 আরেকটা অঙ্ক, 10টা অঙ্ক। তাহলে এটার ভিত্তিগত 10। তারপরে আছে বাইনারি নাম্বার সিস্টেম। বাইনারি নাম্বার সিস্টেমের ভিত্তি 2, তার মানে এখানে ডিজিট কয়টা থাকবে? মাত্র 2টা। কি কি? 0 এবং 1। তারপরে কি অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টালের ভিত্তি কত? 8। তাহলে এই 8টা, তার মানে এখানে নাম্বার কয়টা থাকবে? 8টা, 0 থেকে 7 পর্যন্ত। তারপরে কি? হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল মানে কত? ভিত্তি হচ্ছে 16। তাহলে এখানে নাম্বার কয়টা থাকতে হবে? 16টা। এখন আমরা জানি আমাদের তো 0 থেকে 9 পর্যন্ত নাম্বার 10টা, তাহলে বাকি 16টা, মানে বাকি হচ্ছে এই 10টা পাইছি, বাকি 6টা নাম্বার কোথায় পাবো? বাকি 6টা নাম্বার তো আমাদের নাম্বারে নাই। তাহলে আমরা কি করব? আমরা লেটার দিয়ে সেগুলোকে ধার নিয়েছি। আমরা লেটার থেকে কয়েকটা লেটার ধার নিয়ে নাম্বার বানাইছি। তাহলে আমরা এই যে এ মানে হচ্ছে আসলে 10, বি এর ভ্যালু হচ্ছে 11, সি এর ভ্যালু হচ্ছে 12, ডি এর ভ্যালু হচ্ছে 13, ই এর ভ্যালু হচ্ছে 14, অ্যান্ড এফ এর ভ্যালু হচ্ছে এখানে 15। তাহলে 0 থেকে 15 পর্যন্ত কয়টা ডিজিট আছে টোটাল? 16টা, কারণ 1 থেকে 15 পর্যন্ত 15টা, 0 একটা, 16টা। তাহলে এই যে 16টা ডিজিট নিয়ে যে নাম্বার সিস্টেম, সেটা কি? হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা পরের স্লাইডে যাই। দেখো এখন দশমিক সংখ্যা পদ্ধতি। এখানে সংখ্যা পদ্ধতিগুলোর কিছু বৈশিষ্ট্য বলা হয়েছে। দশমিক সংখ্যা পদ্ধতিতে, যে সংখ্যা পদ্ধতিতে হচ্ছে 10টা, এখানে আসলে টি বলা হয়েছে, একটা টাইপিং মিস্টেক হয়েছে। যেই সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয় তাকে কি বলে? দশমিক সংখ্যা পদ্ধতি বলে। যেই সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয় তাকে কি বলে? দশমিক সংখ্যা পদ্ধতি বলে। এই সংখ্যা পদ্ধতি প্রথম প্রচলন শুরু হয় প্রাচীন ভারতে। তোমরা ইতিহাসটা অলরেডি জানো। বিস্তার ঘটে আরবীয়দের মাধ্যমে। এই কারণে যেহেতু ভারতে প্রচলন, আরবীয়দের মাধ্যমে বিস্তার, এই সংখ্যা পদ্ধতিটাকে হিন্দু আরবীয় পদ্ধতি বলা হয়। ব্যবহৃত ডিজিটগুলো কি কি? 0 থেকে 9 পর্যন্ত, মোট ডিজিট হচ্ছে 10টা। সাধারণ হিসাব নিকাশের জন্য আমরা দৈনন্দিন জীবনে দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করি। দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10। স্থানীয় মান হ্রাস বৃদ্ধি ঘটে 10 গুণ করে। এই সংখ্যা পদ্ধতিতে অঙ্কগুলো স্থানীয় মানে হ্রাস বৃদ্ধিটা কত করে ঘটে? 10 গুণ করে ঘটে। একটা উদাহরণ আমাদের দেওয়া আছে। ক্লিয়ার? ওকে, পরের পেজে যাই। দেখো বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতির আমরা কি দেখব? যে সংখ্যা পদ্ধতিতে 2টি অঙ্ক ব্যবহার করা হয়, মাত্র 2টি ডিজিট ব্যবহার করা হয়, তাকে কি বলে? বাইনারি পদ্ধতি। ভিত্তিটা কি? দেখো এটা হচ্ছে সরলতম গণনা পদ্ধতি। 0 এবং 1, শুধু 2টা ডিজিট আছে, এবং সবথেকে সরলতম গণনা পদ্ধতি। এবং এই সরলতম কেন? এটা হচ্ছে কম্পিউটারের জন্য ইউজ হয়। ঠিক আছে? 2টি ডিজিট সহজে ইলেকট্রনিক উপায়ে নির্দিষ্ট করা সম্ভব হয়। কারণ কি? আমরা 0 দিয়ে ডিফাইন করি অফ স্টেট, কারেন্টের অফ স্টেট। ঠিক আছে? এবং 1 দিয়ে ডিফাইন করি অন স্টেট। তো কারেন্টের একটা সার্কিট অন থাকতে পারে বা অফ থাকতে পারে। অফ থাকলে 0, অন থাকলে 1। এই কারণে এটা কম্পিউটারে সবথেকে বেশি ইউজ হয়। এই পদ্ধতিতে কম্পিউটার সহ অনেক ইলেকট্রনিক যন্ত্রে ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে ডিজিটগুলো হচ্ছে 0 1, ভিত্তিগত 2। এবং বাইনারি পদ্ধতিতে যে সংখ্যা প্রকাশ করা হয় সেটা, দেখো বাইনারি সংখ্যা দিয়ে যে কোনো সংখ্যা প্রকাশ বা যে কোনো গাণিতিক প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব, কারণ এটা তো একটা সংখ্যা পদ্ধতি, এবং যে কোনো সংখ্যা পদ্ধতি দিয়ে গাণিতিক প্রকাশ বা হিসাব নিকাশ সম্ভব। এবং বাইনারি সংখ্যা পদ্ধতিতে তুলনামূলক বেশি সংখ্যা ব্যবহার করলে সমস্যা হতে পারে। ঠিক আছে? মানে বাইনারি সংখ্যা পদ্ধতি যদি অনেক বড় নাম্বার, একটা নাম্বার লিখো, যেমন আমি যদি মনে করো লিখি 1 1 1 1 1 0 1 0 1 1 0 1 1 0 1 1 1 1 0 1 1, এরকম যদি একটা বিশাল বড় নাম্বার লিখি, তাহলে সেটা বুঝতে আসলে সমস্যা তৈরি হইতে পারে। আমরা কনভার্সনগুলো যখন দেখব তখন এগুলো আমরা আরও ক্লিয়ার হব। তারপরে দেখো হেক্সাডেসিমাল পদ্ধতির বৈশিষ্ট্য। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 10, এই 10টা অঙ্ক ব্যবহার করা হয়, এবং ABCDEF এই 6টা ইংরেজি বর্ণ ব্যবহার করা হয়। এবং এগুলো কার ভ্যালুগত আমরা একটু আগেই দেখে আসলাম। হেক্সাডেসিমাল পদ্ধতির ভিত্তিগত 16। কম্পিউটারে হেক্সাডেসিমাল পদ্ধতি ব্যবহার করলে তুলনামূলক ভুলের সম্ভাবনা কমানো যায়, এবং মেমোরি অ্যাড্রেস ব্যবহার করা যায়, এবং কালার কোড নির্ধারণ করা যায়। তোমরা দেখবা
তোমরা অনেকেই হয়তো গ্রাফিক্স ডিজাইনিংয়ের কাজ করো, বা তোমরা যদি সিম্পলি ক্যানভা ইউজ করো, ক্যানভাতে তোমরা দেখবা তুমি যদি কোনো একটা ফন্টের ধরো কালার চেঞ্জ করতেছো বা কোনো একটা ছবির কালার চেঞ্জ করতেছো, সেই ক্ষেত্রে একটা কালার কোড আসে, মনে করো এরকম #0000F, ঠিক আছে, তারপরে #01AF3, তারপরে ধরো #453F2, এরকম বিভিন্ন কালার কোড আসে। এই এক একটা কোড এক একটা সংখ্যার জন্য। তো কখনো কি খেয়াল করছো এই কালার কোডগুলোর পরে যে দেখো এফ, এই যে দেখো এফ, এই যে এফ, এই মানে নাম্বারগুলোর সাথে এই ডিজিটগুলো কই থেকে আসছে? অ্যাকচুয়ালি ওই কালার কোডটা হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে লেখা। ওই কালার কোডটা কোন নাম্বার সিস্টেমে লেখা? হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে লেখা। এই কারণে এই যে এফ, এই জিনিসগুলা আসে, এ বি সি এফ, এগুলা মানে এ থেকে এফ পর্যন্ত আসে। কখনো কি দেখছো ওই জায়গায় এইচ আছে, বা কখনো কি পাইছো ওই জায়গায় জেড আছে? কখনোই কিন্তু পাও নাই। শুধু কাকে পাবা? এ বি সি ডি ই এবং এফকে পাবা। তোমরা চাইলে আজকে ক্যানভা ওপেন করে দেখতে পারো। তারপরে দেখো হেক্সাডেসিমালের ভিত্তিগত 16 আমরা অলরেডি পড়ছি এবং কালার কোড পড়ছি। সুপার কম্পিউটারে, মেইন ফ্রেম কম্পিউটারে তথা কম্পিউটার সিস্টেমে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। সুপার কম্পিউটারে, মেইন ফ্রেম কম্পিউটারে হেক্সাডেসিমাল পদ্ধতি ব্যবহার করা হয়। কেন করা হয়, কিভাবে করা হয়, এটা আমরা একটু পরেই দেখব। ওকে, এই পদ্ধতিতে বাইনারি সংখ্যা পদ্ধতির একটা বিশেষ রূপ হেক্স 1 অঙ্ক, বাইনারি 4 অঙ্ক। এই যে এই কথাটা আমরা বলছি, এই কথাটা আমরা যখন বাইনারি ট্রান্সফরমেশনটা দেখব তখন আমরা এই কথাটা নিয়ে আরও ক্লিয়ার হব। ক্লিয়ার? ওকে, পরের পার্টে আমরা যাই। দেখো অক্টাল সংখ্যা পদ্ধতির বৈশিষ্ট্য কি? অক্টাল সংখ্যা পদ্ধতির বৈশিষ্ট্য হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে 8টা অঙ্ক বা ডিজিট থাকে, 8টা অঙ্ক বা ডিজিট থাকে তাকে কি বলে? অক্টাল পদ্ধতি বলে। এবং এই অক্টাল পদ্ধতি কম্পিউটারের বিভিন্ন কাজ ব্যাখ্যা করার জন্য ব্যবহৃত হয়। কারণ অক্টাল পদ্ধতিতে ব্যবহৃত ডিজিট কি? 0 থেকে 7 পর্যন্ত, টোটাল 8টা, ভিত্তিগত 8। সুইডেনের রাজা সপ্তম চার্লস প্রথম অক্টাল সংখ্যা পদ্ধতি উদ্ভাবন করেন। এটা কিন্তু তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট একটা লাইন, ঠিক আছে, যে অক্টাল সংখ্যা পদ্ধতির প্রচলনটা কে করছিল বা ডিসকভার কে করছিল? সুইডেনের রাজা সপ্তম চার্লস, ঠিক আছে। আধুনিক কম্পিউটার তৈরির প্রাথমিক অবস্থায় এবং ইউনিক্স সিস্টেমে অক্টাল পদ্ধতি ব্যবহার করা হতো। অক্টাল পদ্ধতি কেন ব্যবহার করা হতো? দেখো বাইনারির তো মাত্র 2টা অঙ্ক, এবং 2টা অঙ্ক দিয়ে একটা বড় নাম্বারকে প্রকাশ করা অনেক কঠিন। এই কারণে অক্টাল পদ্ধতি ব্যবহার করে কি করা হইতো? অক্টাল পদ্ধতিতে 8টা অঙ্ক ইউজ করা হয়, এবং অক্টালটা কি বাইনারিতে ইজিলি কনভার্টেবল। এই কারণে আমরা অক্টাল পদ্ধতিটা শুরুর দিকের কম্পিউটারগুলোতে ইউজ করা হইতো, ঠিক আছে। আমরা এই বিষয়গুলো কনভার্সনে গেলে আরও ডিটেইল দেখব। দেন আসো স্থানীয় মান সহ 10 ভিত্তিক সংখ্যার গঠন। আমরা ছোটোবেলায় অলরেডি একক, দশক, শতক, সহস্র এরকম স্থানীয় মান পড়ছি। এখানে আমরা ওটাই আরেকবার দেখব, ঠিক আছে। তো এই যে দেখো আমাদের এখানে একটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটার মাঝখানে একটা দশমিক বিন্দু আছে। এখানে ডেসিমাল বা দশমিক বিন্দু আমরা লিখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এটা আমরা এতদিন দশমিক বিন্দুই পড়ছি, তাই এটার অ্যাকচুয়াল নামটা কি? এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে রেডিক্স পয়েন্ট। কী নাম অ্যাকচুয়াল? রেডিক্স পয়েন্ট, ঠিক আছে। এই রেডিক্স পয়েন্ট দিয়ে একটা সংখ্যা, তাহলে এটা কি পূর্ণ অংশ এবং এটা কি ভগ্নাংশ বা ফ্র্যাকশনাল পার্ট। তো এই পূর্ণ অংশ আমরা কি বলছি? 8টা কি এককের ঘরের অঙ্ক, 8টা কি এককের ঘরের অঙ্ক। এককের ঘরের অঙ্ক বলতে কি 8-এর স্থানীয় মান বের করার জন্য কি করতাম? 8 × 1 করতাম, ঠিক আছে। 8-এর স্থানীয় মান বের করার জন্য কি করতাম? 8 × 1 সমান কি লিখতাম? 8। এখন এই 1-এর জায়গায় আমি যদি 10⁻0 লিখি, কোনো সমস্যা আছে? আমরা জানি 10⁻0 মানে কত? 1। তাহলে আমরা 1-এর জায়গায় এখন জাস্ট কী করছি? 10⁻0 লিখছি। 6 কি ছিল? দশক। দশকে আমরা কি করতাম? 6 × 10 করতাম স্থানীয় মানটা বের করার জন্য। ওই 10টাকেই আমি কি লিখছি? 10⁻1 লেখা যাবে না? অবশ্যই যাবে। আবার 7, 7-এর স্থানীয় মানটা যদি বের করতে চাই তাহলে আমরা কি লিখবো? 7 × 100, কারণ 7 কিসে আছে? শতকে আছে। তাহলে এই 100টাকে আমি যদি 10 স্কোয়ার লিখি, সমস্যা আছে? ওই 10 স্কোয়ারই আমি এখানে লিখছি। আবার এই 4 কার ঘরে? হাজারের ঘরে বা সহস্রের ঘরে। তাহলে আমরা স্থানীয় মান বের করার জন্য কি করি? 4 × 1000। এই 1000কে আমরা কি লিখতে পারি? 10 কিউব লিখতে পারি। ক্লিয়ার? এই 10 কিউবটাই আমরা এখানে লিখছি। তাহলে স্থানীয় মান কীভাবে কাজ করে এই জিনিসটাই আমরা এখানে বোঝানোর চেষ্টা করছি, যে একটা অঙ্ক, সেই অঙ্কটার স্থানীয় মান কীভাবে বের করা যায়। আমরা দশমিক বিন্দু থেকে আমাদের হিসাবটা শুরু করব, এবং যত আমরা বাম পাশে আসবো, প্রথম অঙ্কটার উপরে আমরা 10⁻0 দিব, দ্বিতীয় অঙ্কটা 10⁻1, তৃতীয় অঙ্কটা 10⁻2, এবং তারপরের অঙ্কটা 10⁻3 দিয়ে মাল্টিপ্লাই করব। ক্লিয়ার? এইভাবে আমরা স্থানীয় মান বের করব পূর্ণ অংশের। আচ্ছা, এখন আমরা দেখব যে দশমিক অংশটার স্থানীয় মানটা আমরা কীভাবে বের করি। দেখো দশমিক অংশ আমরা যখন প্রথম অঙ্কটা করি, দেখো 0.1 মানে আসলে কি? এটাকে কি লেখা যায়? 1/10 লেখা যায়, তাই না? 1/10 আমরা লিখতে পারি। এই 1/10কে আমি কি 10⁻1 লিখতে পারি না? এইটাই আমরা এখানে করছি। তাহলে এই অঙ্কটা কি ছিল? 0.1 যদি কোনো একটা অঙ্ক থাকে, ধরো 0.1, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/10। তাহলে এই 0.1-এর স্থানীয় মানটা আমি কীভাবে বের করতে পারি? 0.1-এর সাথে
আমরা স্থানীয় মানটা কী করতে পারি 0.1 মানে 1/10, তার মানে এই 1/10কে পরবর্তীতে কী লেখা যায়, পরবর্তীতে লেখা যায় 10 ইনভার্স 1, 10 ইনভার্স 1। তাহলে এই অঙ্কটাকে আমি যদি 10 ইনভার্স 1 দিয়ে মাল্টিপ্লাই করি তার স্থানীয় মানটা বের হবে। পরবর্তী অঙ্ক ধরো দশমিকের 2 ঘর পরে একটা অঙ্ক আছে 0.01 আছে, এটা মানে কি 1/100, তার মানে কি 10 ইনভার্স 2, তাই না, 10 ইনভার্স 2। তাহলে এখন আমি যদি এই 0.01কে এই 10 ইনভার্স 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এই 0.01-এর আমি হচ্ছে স্থানীয় মানটা পেয়ে যাব, তাই না, স্থানীয় মানটা পাবো। 0.01কে কি তখন মাল্টিপ্লাই করবো, আমরা কাকে মাল্টিপ্লাই করবো, এই সংখ্যাটাকে আর কি, অঙ্কটাকে যদি মাল্টিপ্লাই করি 1কে 10 ইনভার্স 2 দিয়ে, তাহলে তার স্থানীয় মানটা পেয়ে যাব। এখন ধরো একটা অঙ্ক আছে 0.005, তাহলে এর স্থানীয় মান বের করতে চাই, তাই না। এখন এই জিনিসটার যদি স্থানীয় মান বের করতে চাই, এখানে 5-এর স্থানীয় মান, তার মানে আমরা কী করি, আমরা অঙ্কটা নেই 5 এর স্থানীয় মানটা বের করবো। স্থানীয় মান বের করতে হলে কী করতে হয়, একে 1/1000 দিয়ে গুণ করতে হয়। 1/1000 মানে কি, 1/1000 মানে এটাকে লিখতে পারি না 5 × 10 ইনভার্স 3। দেখো তো এটাই তো আমরা এখানে করছি, যে এই 3 নম্বর সংখ্যাটাকে 10 ইনভার্স 3 দিয়ে মাল্টিপ্লাই করে তার স্থানীয় মান বের করছি। সহজ কথায় আমি যদি সামারাইজ করতে চাই তোমাদের কাছে এই জিনিসটা, কি করব আমরা, যে আমরা যখন কোনো একটা অঙ্কের স্থানীয় মান বের করতে চাই, সেই অঙ্কটা যদি আমাদের পূর্ণ সংখ্যা হয়, সেটা যদি পূর্ণ সংখ্যা হয়, আমরা একটা এক্সারসাইজ বুক নিয়ে আমরা দেখি কোনো একটা অঙ্কের স্থানীয় মান বের করতে চাই। ধরো আমি একটা অঙ্ক লিখলাম 543.2.30, এই অঙ্কটার স্থানীয় মান বের করতে চাই। তাহলে আমাদের দশমিকের এদিকে পূর্ণ সংখ্যা, এদিকে হচ্ছে ফ্র্যাকশনাল নাম্বার। যখন পূর্ণ সংখ্যার স্থানীয় মান বের করব তখন আমরা কি করব, প্রথম অঙ্কের জন্য আমরা প্রথম অঙ্কের স্থানীয় মানের জন্য তাকে 10⁻0 দিয়ে মাল্টিপ্লাই করব, ঠিক আছে। আমরা এই প্রথম অঙ্কের অবস্থানকে বলবো 0, তারপরের অবস্থানকে বলবো 1, তারপরের অবস্থানকে বলবো 2, তারপরের অবস্থানকে বলবো 3। এগুলো কি, এগুলো হচ্ছে পজিশন বা অবস্থান, এবং পজিশনটা শুরু করবো কোথায় থেকে, 10⁻0 থেকে। পজিশন শুরু হবে কোথায় থেকে, 0 থেকে, 0 1 2 3 এরকম করে পজিশন যাবে বা স্থানীয় মান, এগুলাকেই এই পজিশনগুলোকেই আমরা বলবো স্থানিক পজিশন, ঠিক আছে। এবং দশমিকের পরে যে পজিশনগুলো, 0-র পরে কত হয়, 0-র থেকে ওইদিকে গেলে -1 হয়, কারণ 0 1 2 3 এদিকে যাচ্ছে পজিটিভ ইন্টিজার, এদিকে যাচ্ছে, তাহলে এদিকে কী হবে, নেগেটিভ ইন্টিজার্স, -1, এরপরে এটা কত -2, ধরো এখানে আর একটা 3 ছিল, এর পজিশন কত হবে -3। তাহলে আমরা এখন কী করবো, যে পজিশন, যে পজিশনাল ভ্যালুটা পাইছি ওই সংখ্যার স্থানীয় মান, ওই অঙ্কটার স্থানীয় মান বের করতে চাইলে অঙ্কটাকে নিয়ে তার 10-এর উপরে তার পজিশন, অঙ্ক ইন্টু 10-এর উপরে তার পজিশন, তাহলে 2 × 10⁻0 দ্যাট ইজ 2। এই 3-এর যখন স্থানীয় মান বের করবো 3 × 10⁻, দেখো তার পজিশন কত 1 ইজ ইকুয়ালস টু কত 30। তারপরে যখন 4-এর স্থানীয় মান বের করবো 4 × 10-এর উপরে পাওয়ার কী যাবে, তার পজিশন কত 2, 10⁻2, তাহলে কত 400। যখন 5-এর স্থানীয় মান বের করবো তার পজিশন কত হবে 5 × 10⁻, পজিশন কত 3, তাহলে 3 দ্যাট ইজ 5000। তারপরে আবার যখন এই 3-এর বের করবো তখন 3 × অঙ্ক ইন্টু 10⁻, তার পজিশনাল ভ্যালু কত -1 দ্যাট ইজ 0.3। যখন 0-এর স্থানীয় মান বের করবো 0 × 10⁻, -2 দ্যাট ইজ 0 থাকবে, যে কোনো কিছুকে 0 দিয়ে মাল্টিপ্লাই করলে 0ই থাকে। তারপরে আবার যদি 3-এর স্থানীয় মান বের করি 3 × 10⁻, পজিশনাল ভ্যালু কত -3 দ্যাট ইজ 3/1000 দ্যাট ইজ 0.003। এখন এই সবগুলাকে যদি অ্যাড করো, ঠিক আছে, অর্থাৎ এই সবগুলাকে, এই যে 2 + 30 + 400 + 5000 + 0.3 + 0 এবং প্লাস এটা, এই সব কিছুকে যোগ করলে কত পাবা তুমি, যোগ করলে 5432.303, এই সংখ্যাটাই আবার ফেরত পাবা। তোমরা যোগটা করে দেখো, সেম জিনিস ফেরত পাবা। এবং স্থানীয় মান তো এইভাবেই কাজ করে, আমরা জানি প্রত্যেকটা একটা সংখ্যার ভিতরে প্রত্যেকটা অঙ্কের স্থানীয় মান বের করার পর সব স্থানীয় মানগুলোকে যোগ করে দিলে আবার আমরা আগের সংখ্যাটা ফেরত পাবো। ক্লিয়ার, স্থানীয় মান আমাদের ক্লিয়ার। তো এটাই ছিল স্থানীয় মানের বিশ্লেষণ, এবং এই স্থানীয় মানের সাথে রেডিক্স পয়েন্ট, দশমিক বিন্দু আমরা সব কিছু বলে দিছি। এখন দশমিক সংখ্যার যে স্থানীয় মান আছে, বাইনারি সংখ্যার যে স্থানীয় মান আছে, সেটা কিভাবে কাজ করে, সেটা আসলে দেখো, বাইনারি সংখ্যার স্থানীয় মান, দশমিক সংখ্যার স্থানীয় মান কিভাবে কাজ করতেছিল দেখো তো। দশমিক সংখ্যার আমরা যখন স্থানীয় মানটা দেখছি, প্রথম সংখ্যাটা 1 নম্বর অঙ্কের পজিশন বলছি 0, তারপরের পজিশন 1, তারপরের পজিশন 2, তারপরের পজিশন 3, এবং যেই পজিশন 10-এর উপরে, এর পজিশন কি -1 -2 -3, এবং পজিশনটা কি হয় 10-এর উপরে পাওয়ার হয়ে ওই অঙ্কটার সাথে গুণ হয়ে স্থানীয় মানটা তৈরি করে। ঠিক সেরকমভাবে বাইনারিতে এর পজিশন কি, এর পজিশন 0, এর পজিশন 1, এর পজিশন 2, পজিশন 3, পজিশন 4, পজিশন 5, এবং পজিশন 0 1 2 3 4 5, এবং এর পজিশন কত -1, এর পজিশন কত -2, এর পজিশন কত -3। এবং কি হবে, এই পজিশনগুলো জানার পরে আমরা কি করব, ওই অঙ্কের সাথে 2-এর উপরে এই পজিশনগুলো, এখানে একটু আমাদের টাইপিং মিস্টেক করছে আমাদের টাইপিস্ট, তো এখানে হবে 2-এর উপর পাওয়ার 0 1 2 3 4, এখানে হবে পাওয়ার 5, ঠিক আছে। আমাদের টাইপিস্ট একটু ভুল করছে, তোমরা এটা একটু খেয়াল করে নিবা। তো এখানে আসলে 4 না, এই জায়গায় পাওয়ার কত থাকবে, এই জায়গায় পাওয়ার থাকবে হচ্ছে 5, হ্যাঁ। তো
তো এই জায়গায় পাওয়ার 5। তো এই যে আমরা যে পজিশনটা পাইলাম সেই পজিশনটা 2 এর উপরে পাওয়ার যাবে। এখন 2 এর উপরে তোমাদের প্রশ্ন হবে 2 এর উপরে কেন পাওয়ার দিব? আগেরবার তো আমরা পাওয়ার দিলাম 10 এর উপরে। দেখো আগেরবার আমরা কোন সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছি? দশমিক সংখ্যা পদ্ধতি। তাহলে দশমিক সংখ্যা পদ্ধতিতে পজিশনাল ভ্যালুগুলা কি হয়? ওই পদ্ধতির ভিত্তির উপরে পাওয়ারে তৈরি হয়, পাওয়ারে যায়। ঠিক সেরকম বাইনারি সংখ্যা পদ্ধতির যখন স্থানীয় মান বের করব তখন এটা বাইনারি পদ্ধতির যে বেজ আছে তার উপরে পাওয়ার আকারে স্থানীয় মানটা বের করতে হবে। বুঝতে পারছি আমরা সবাই? ক্লিয়ার এ পর্যন্ত? ওকে, তাহলে আমরা সংখ্যা পদ্ধতির যে ডিটেইলগুলো আমাদের জানা দরকার এগুলো আমরা এগুলো আমাদের এরপরে আমরা শেখা শুরু করব হচ্ছে সংখ্যা পদ্ধতির কনভার্সন। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতির কনভার্সন পড়ব। এই ক্লাসে এতটুকুই। ওকে, আল্লাহ হাফিজ।